জাতীয় নির্বাচনের পথে কেউ বাধা দিলে জনগণ রুখে দেবে বলছে বিএনপি। ইসির রোডম্যাপে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করার আহ্বান। ফেব্রুয়ারিতেই ভোট হওয়া উচিত মন্তব্য বদিউল আলমের। জনগণ নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের ক্ষমতায়নে গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির। জাতীয় নির্বাচনে যেন ফ্যাসিবাদী কাঠামো পুনর্বাসন না হয়, সৎ থাকার আহ্বান। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জনগণ বলছে জামায়াত। লেভেল প্লেইং ফিল্ড থাকলে ভোটে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির একাংশের। বর্ণিল আয়োজনে দেশজুড়ে জন্মাষ্টমী উদযাপন। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার সেনাপ্রধানের। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতে, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। নির্বাচনের পথে যারাই বাধা দেবে জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় শক্তিতে পরিণত করার তাগিদ দিয়েছেন তিনি। এদিকে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণের বিষয়টি ইসি স্পষ্ট করবে এমন প্রত্যাশা দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। পতিত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে কারাবন্দী রেখে মেরে ফেলার চেষ্টা করলেও তিনি কারো সাথে আপোষ করেনি উল্লেখ করে নেতারা বলেন, যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল মিলে আন্তর্জাতিকভাবে আজকে নতুন করে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। নির্বাচনকে যারা বাধাগ্রস্তের চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই দিবে ইনিয়ে নিয়ে কোন ধরনের বক্তব্য, যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। অনুষ্ঠানে যোগ দিয়ে এখনো ষড়যন্ত্র চলছে দাবি করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। পরে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন নিয়ে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময়ে নির্বাচন হবে, দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। দেশে প্রতিটি বাজারে পলিথিনের ব্যবহার বেড়েই চলছে। এ নিয়ে বিভিন্ন সংস্থা অভিযান চালালেও আসেনি কোনো পরিবর্তন। এবার এ তদারকিতে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরের কৃষি বাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধ এবং জনসচেতনতা বাড়াতে কার্যক্রম পরিচালনা করেছে র্যাব। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় প্রতিটি দোকান ঘুরে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের জন্য সচেতন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাজার ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সম্প্রতি চাঁদাবাজির বিষয়ে উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজ বেশি। এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। চাঁদাবাজিদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নির্বাচন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের কথা মতো নির্বাচন হবে না। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন আটকানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে
ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। বাজারে দোকানদার ও জনগণকে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন, তবে আমাদের কৃষকরা লাভবান হবে, আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশের কল্যাণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে বিতর্কে এই কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তা সময় বলে দেবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দেশ এখন নির্বাচনমুখী। প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণের পর ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। উদ্দেশ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা। এমন বাস্তবতায় শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জরুরি উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, পুরনো পদ্ধতিতে ভোট হলে আগের মতো বিতর্ক হতে পারে। আমি তো দেখছি না কোনো অনিশ্চয়তা। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমি আশা করি তাই ঘটবে। সেটা হলো নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন হবে, কিন্তু উচ্চকক্ষে হবে পিআর পদ্ধতিতে। কারণ উচ্চকক্ষের ভূমিকা ভিন্ন। যদি সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষেরও যে তাদেরও লাগবে, তাদেরও ভোটের প্রয়োজন হবে, তাদেরও অনুমোদন লাগবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ার সমাধান হবে জানিয়ে তিনি বলেন, সময় বলে দেবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা শুরু হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে, সেটা সময় বলে দেবে। তারা যদি যে আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা সেই মতামত দেওয়া যাবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সবকিছুই করতে পারে নির্বাচন কমিশন। এই যে ইনস্ট্যান্ট রিটার্নিং অফিসার হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ তা গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। শনিবার নড়াইল জেলা জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি জানান, পিআর পদ্ধতি নতুন নয়। বিশ্বে যতগুলো নির্বাচন পদ্ধতি আছে তার মধ্যে পিআর সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। তাই জামায়াতে ইসলামী এই পদ্ধতি চাইছে। এটি 91টি দেশে চালু আছে বলেও জানান তিনি। পিআর পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা জেলা আমিরদের সম্মেলনে দেশের রাজনৈতিক নির্বাচন পরিস্থিতি নিরপেক্ষ করার ব্যাপারে যতগুলো পদ্ধতি পন্থা নিয়ে উনি বলতেন, তার মধ্যে কেয়ারটেকার সরকার একটা ছিল, এটা ওনারই উদ্ভাবন। এবং আমাদের মজলিসে শুরায় উনি দ্বিতীয় এই প্রস্তাবটা উনি বলেছিলেন যে দুনিয়ার বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। অক্টোবরের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, এমনটাই জানালেন দলটির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন করতে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার কথাও জানান আনিসুল ইসলাম মাহমুদ। আর জাতীয় পার্টির সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নতুন কাউন্সিল হয়েছে, তাই বেআইনিভাবে দলটির পার্টি অফিস ব্যবহার করায় জিএম কাদেরকে দ্রুতই লিগ্যাল নোটিশ দেয়া হবে। আপনারা একদিকে বিচার বিভাগকে শক্তিশালী করেন এবং সেখানে
যেন কোনো অন্যায় না হয়, কোনো একপেশী ভাবে যেন বিচার না হয়, সেটা নিশ্চিত করতে হবে। মিডিয়া শক্তিশালী না হলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত কোনোদিন হবে না। নতুন কমিটি করেছে, আগে কমিটি বিলুপ্ত হয়েছে, তাই তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে এবং তিনি এটার দাবি করবেন না, এবং তিনি এক জাতীয় পার্টির সদস্য, তাকে আহ্বান করবো আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য। বর্তমান সরকার জুলাই আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জনতা পার্টি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। ডক্টর রেজা বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতেই তারা কাজ করছে। এ সময় জনতা পার্টির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন দাবি জানান, আগামীর নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের অধীনে। শহীদদের বাবা মারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি করছি, কিসের কেন শহীদ হলো তাদের বাচ্চারা, শেখ হাসিনার বিচার কেন হচ্ছে না, তাদের প্রশ্নে উত্তর এই সরকার কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। তোমাদের ঠিক আছে পারলে না, কিন্তু তোমাদের চেষ্টা সম্বন্ধে আমি প্রত্যেক সপ্তাহে বুলেটিন চাই যে আমরা এই সপ্তাহে এটা চেষ্টা করেছি। কয়েকজন অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের কালচারাল ফ্যাসিস্ট অভিহিত করে তাদের বয়কটের আহ্বান জানিয়েছে ছাত্র জনতা। এই সময় তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। শনিবার বিকেলে ছাত্র জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, জুলাই শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করছেন এসব ব্যক্তি। শেখ মুজিব ও শেখ হাসিনার ফ্যাসিবাদী কর্মকাণ্ডকে জনসম্মুখে সাধারণভাবে দেখিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনে মাঠে নেমেছেন তারা। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে কেউ যদি আওয়ামী লীগ নাম ধরে বাংলার বাড়িতে, তাদের স্থান হবে গোরস্থানে। এরা গত 15 বছরে সম্পূর্ণ আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছে এবং আওয়ামী লীগের যত অপকর্ম, শাপলা গণহত্যা, বিডিআর গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন গণহত্যার কখনো এরা মুখ খুলেনি। অথচ এরা জুলাইয়ে যখন দেখতে পায় যে সরকার নেমে গেছে, আওয়ামী লীগ উৎখাত হয়ে গেছে, আওয়ামী লীগ যখন উৎখাত হওয়ার শেষ পথে, তখন 31 তারিখে গিয়ে যদি কেউ প্রোফাইল লাল করে, সে কি জুলাইয়ের পক্ষে হয়ে গেল? জাতিকে শোষণের হাত থেকে মুক্তি দিতে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে দাবি করেছে এনসিপি। শনিবার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন বিষয়ক আলোচনা সভায় নেতারা একথা বলেন। দাবি তোলেন নতুন সংবিধান প্রণয়নের। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। দেশে ফ্যাসিবাদ পতনের পর থেকেই জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে শনিবার বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন বিষয়ক আলোচনার আয়োজন করে দলটি। সংবিধানের মৌলিক সংস্কারের প্রস্তাব। এ সময় ৭২-এর সংবিধান জনগণকে শোষণের সংবিধান উল্লেখ করে বক্তারা বলেন, জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটাতে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। গণপরিষদের আলোচনা, এই আলোচনা জনগণের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান বানাবো। বাংলাদেশ একটা সাংবিধানিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে গেছে এখন এই মুহূর্তে। মানে জুলাই সনদ বাস্তবায়ন যে পদ্ধতিতেই হোক না কেন, বাংলাদেশ একটা নতুন সাংবিধানিক বন্দোবস্তের দিকে যাচ্ছে, প্রবেশ করতে যাচ্ছে। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন না হলে রাজপথে নামতে বাধ্য হবে এনসিপি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। আর এনসিপি আসন বন্টনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা প্রতিষ্ঠিত, যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই। আসন্ন জাতীয় নির্বাচন যেন ফ্যাসিবাদী কাঠামো পুনর্বাসনের সুযোগ তৈরি না করে সে ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। সরকার ব্যবস্থা তারা প্রণয়ন করবে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।
রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে কোচিং সেন্টারের মালিক মুন্তাসিরুল আলম অনিন্দকে 2 সহযোগী সহ আটক করা হয়। আটক অনিন্দ আলোচিত হলি আর্টিজান হামলা ও অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরীফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান শুরু হয় শুক্রবার গভীর রাত থেকে। সেনা সদস্যদের পাশাপাশি অংশ নেয় পুলিশের বিশেষ টিম সিআরটি। প্রায় 1 মাসের গোয়েন্দা নজরদারির সফলতার মুখ দেখে সকালে ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের মাধ্যমে আটক করা হয় কোচিং সেন্টারের মালিক মুস্তাসিরুল আলম অনিন্দ ও তার 2 সহযোগী রবিন ও ফয়সালকে। আমার ছেলে প্রথমে মসজিদে চাকরি করতো, এখানে বেতনে পোষায় না, ছেলে বউ না, তখন এই বিল্ডিং কাজ করিয়া এর কোচিং সেন্টার কল বলতে আমার চাকরি করে, এই চাকরি করে এখানে। নাম হচ্ছে ফয়সাল। অনিন্দ তখন ছোট ছিল, ও আমার ছোট ভাই, ছোট 1 বয়সে। আমার এখন দেখা যাচ্ছে প্রেশার, আমি যেখানে ব্যবসা করি ওই লিফলেট টিফলেট ছাপা যেত, এখানে পাঠাই ওখানে পাঠাই, এই তো চাকরি হয়। আজকে তো শুনলাম যে হঠাৎ করে এত এই অবস্থা। এটা ইংলিশ প্রাইভেট, তো ইংলিশই পড়তাম, তো হঠাৎ আজকে এইরকম শুনে তো আশ্চর্য হয়ে গেছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও গুলির পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয় ওয়াকি টকি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির 10টি সিম কার্ড উদ্ধার করা হয়। এলাকাবাসী ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে, আটক অনিন্দ মহানগর বিএনপির সাবেক সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। হলি আর্টিজান হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য শরীফুল ওরফে খালেদের ঘনিষ্ঠ ছিল অনিন্দ। জেএমবির সম্পৃক্ততায় তাকে এর আগে একাধিকবার গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরেও আরও অস্ত্রের সন্ধানে নামানো হয় ডুবুরি। যৌথ বাহিনী আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে। অস্ত্র ও বিস্ফোরক কি উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। তো আটককৃতদেরকে বোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, সেটা আমরা কিছু তথ্য পেয়েছি। তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ঠিক আছে। সিলেট সদর উপজেলা থেকে 2.5 লাখ ঘন ফুটের বেশি সাদা পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল 10টা থেকে বেলা 2:30টা পর্যন্ত যৌথ বাহিনীর আলাদা অভিযানে এসব পাথর উদ্ধার করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। খালেদ আহমেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সাদা পাথর সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে লুট করা পাথর উদ্ধারে যৌথ বাহিনী গেল বুধবার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযানে নামে। এরই অংশ হিসেবে শনিবার 4র্থ দিনের মতো সদর উপজেলার ধোপাগুল ও মহালদিক এলাকায় অভিযান চলে। অভিযানে ধোপাগুল এলাকায় প্রায় 1,30,000 ঘনফুট ও মহালদিক এলাকায় আরও প্রায় 1,30,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়। ক্রাশার মেশিনের সামনে স্তূপাকারে এসব পাথর ছিল। এর বাইরে বিভিন্ন রাস্তা ও বাড়ির পাশে মাটি ও বালু দিয়েও এসব পাথর ঢেকে রাখা হয়েছিল। কেউ কেউ ত্রিপল দিয়েও এসব পাথর ঢেকে রেখেছিলেন। উপজেলা প্রশাসন জানায় আরো কিছু স্থানে পাথর লুকিয়ে রাখা হয়েছে বলে খবর রয়েছে। সেসব উদ্ধারেও অভিযান চলবে। 2.5 লক্ষ প্রায় হবে, যেটা হলো ধূপাগুলেরটা থেকে ওইটার সাথে কম্পেয়ার করে বুঝতে পারছি। আটক কাউকে করি নাই, তবে হলো যেসব বাড়িতে আমরা পাইছি তাদের আমরা মালিকের নাম সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আমরা মামলা দিব। এদিকে ভোলাগঞ্জ পাথর কেয়ারি থেকে পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা 1500 জনকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব বাদী হয়ে মামলা করেন। পাথর চুরির মূল হোতাদের এখনো চিহ্নিত করতে না পারে ক্ষোভ জানিয়েছেন সচেতন মহল। সারা দেশে যখন বিষয়টা ভাইরাল হয়েছে তখন দেখা যাচ্ছে যে 2-1 জনকে ধরা হচ্ছে। তাও আমরা যেটা জানছি যে মূল আসামিদের আড়াল করতে ভিন্ন একটি মামলার একজন আসামিকে অ্যারেস্ট করে সেটি প্রচার করা হয়েছে যে আসামি ধরা হয়েছে বা লুটপাটকারী ধরা হয়েছে। সাদা পাথরকে ধ্বংস করার পিছনে একটা বড় চক্র রয়েছে, এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি। আমরা লক্ষ্য করছি যে প্রকৃত যারা এই ঘটনায় জড়িত তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হচ্ছে না বা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না।
গত 1 বছর ধরে পাথর লুটপাট হলেও স্থানীয় প্রশাসন ছিল নির্বিকার। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। বর্ণিল আয়োজনে দেশ জুড়ে চলছে শ্রীকৃষ্ণের জন্মদিন বা শুভ জন্মাষ্টমী উদযাপন। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বিকেলে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন সেনাপ্রধান। এ সময় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাসকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শনিবার সারা দেশে উদযাপিত হয় শুভ জন্মাষ্টমী। সকালে ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞ হয়। ভক্তরা বলছেন, পাশবিক শক্তি যখন সত্যসুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানব কল্যাণে জন্ম নেন শ্রীকৃষ্ণ। বাচ্চারা খুব এনজয় করছে, এটা একটা মিলন মেলা, সবাই এখানে এসেছে আজকে আমাদের হিন্দু ধর্মের বৃহত্তর একটা আনন্দ এখানে না হয়ে পারে। সবাই শান্তি দেন, শান্তির জন্য আমি শ্রীকৃষ্ণ ভগবানের কাছে পায়ে ধরে প্রার্থনা করি। হ্যাপি জন্মাষ্টমী সবকো, ঢাকা সে মেরে ইন্ডিয়ান্স কো। দুপুরে পলাশীর মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন 3 বাহিনীর প্রধান। এ সময় সেনাপ্রধান বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে জনগণের পাশে থাকবে সশস্ত্র বাহিনী। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিমান ও নৌবাহিনীর প্রধান। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, দুর্বল ও অসহায়ের পাশে থাকব, আর পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলব। আমি নিশ্চিত আজকের এই মিলন মেলা আগামী দিনে দেশমাতৃকার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পলাশীর মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী শোভাযাত্রা ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ এখনো কয়েক যুগ পিছিয়ে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। শনিবার রাজধানীর ফার্মগেটে নিড বেসড এডুকেশন ইন বাংলাদেশ, প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরামর্শ দিয়ে মিলন বলেন, সরকারি সহায়তায় মেধাবীদের বিদেশি ডিগ্রি অর্জনের পর দেশে ফিরিয়ে কাজে লাগাতে হবে। আর চাকরির বাজারে তরুণদের প্রস্তুত করতে কারিগরি শিক্ষার পাশাপাশি ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা। রমনা থানা বিএনপি ও সাবেক 53 নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয় উচ্ছেদ ও ভেঙে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওয়ার্ডটির সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরিফ। শনিবার বিকেলে রাজধানীর মালিবাগে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী দোসর হিসেবে সে সময়কার কমিটিতে থাকা সাচ্চু শেখ, কামরুজ্জামান কাজল, সাবেক কাউন্সিলর শেখ রইসুল ইসলাম ময়না, এম এ রহিম রানা, ড্রাইভার রানা সহ অজ্ঞাতনামা আরো 20 জন থেকে 30 জন সন্ত্রাসী ওয়ার্ড কার্যালয় দখল করে। ওয়ার্ড কমিশনার কার্যালয় পুনরুদ্ধার অভিযুক্তদের বিচারে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি। আমার স্ত্রী সেলিনা ইসলাম থানায় মামলা দায়ের করতে যান, কিন্তু তৎকালীন ফ্যাসিস্টের দোসর থানা কর্তৃপক্ষ মামলা আমলে না নিয়ে আমার স্ত্রীকে চলে যেতে বলেন। পরে বিগত 6/12/2009 তারিখে সকাল অনুমান 10 ঘটিকার সময় সাচ্চু শেখ, কামরুজ্জামান কাজল, রইসুল ইসলাম ময়না, এম এ রহিম রানা ওরফে ড্রাইভার রানা সহ অজ্ঞাতনামা 30 থেকে 40 জন সন্ত্রাসীরা এসে বিএনপির উক্ত কার্যালয় ভেঙে ফেলেন।
নদ নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত ও মুন্সিগঞ্জে নদী ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বেড়ে বিপদ সীমার কাছাকাছি এলেও দীর্ঘমেয়াদে বন্যার আশঙ্কা নেই। এদিকে জামালপুর ও কুড়িগ্রামে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শায়লা খান। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি। এতে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে, ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। লালমনিরহাটের তিস্তায় কমেছে পানি। ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় নদী পাড়ে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ক্ষতি হয়েছে গ্রামীণ কাঁচা সড়ক, বীজতলা, আমন ক্ষেত সহ মৌসুমী ফসল। হঠাৎ করে তিস্তা নদীর পানি আসছে, আসার পর নদী নালা এমন অবস্থা হয়েছে, রাস্তাঘাট ঘর বাড়ি সবই ভেঙে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রায় 100 শতক মাটির মতো আমার ওই বালু পড়িয়া ওয়াখাত নষ্ট হয়ে গেছে। আবারও লাগাইতেছি, টাসা প্রায় 200 আটির মতো ভাসি গেছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড় বাজারে পদ্মার শাখা নদীর ভাঙন নিয়ন্ত্রণে আসলেও আতঙ্ক কাটেনি বাজারের নদী তীরবর্তী ব্যবসায়ীদের। পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে স্রোত বৃদ্ধি পেলে আবারও ভাঙনের কবলে পড়ার শঙ্কায় স্থানীয়রা। মঙ্গলবার নদীতে বিলীন হয়ে যায় বাজারের 10টি দোকান। কুড়িগ্রামে সব নদ নদীর পানি কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। তবে কৃষি বিভাগ জানায়, এরই মধ্যে বন্যায় 500 হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে রোপা আমন 350 হেক্টর। তাইও এলা রিক্সা চলে গা, তার 300 বিঘা জমি অটো চলে খাওয়া লাগছে। কি করি বাবা, আমার আর কোনো উপায় নাই। আমাদের এই নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করেন। জামালপুরে যমুনা নদীতেও কমেছে পানি। তবে আগামী কয়েকদিন এই জেলার বিভিন্ন নদ নদীতে পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার বনানীতে সীসা লাউঞ্জে সিটে বসা নিয়ে বিবাদেই খুন করা হয় রাহাত হোসেন রাব্বিকে। 14 আগস্ট ভোরে 360 সীসা বারে ছুরিকাঘাতে আহত হয়ে মারা যান তিনি। সিসিটিভি ফুটেজে আসামিদের শনাক্তের পর কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত হামজা ও মুন্নাকে। তবে এখনও পলাতক সীসা বারের মালিক ইব্রাহিম। তবে র্যাব বলছে আধিপত্যের দ্বন্দ্বের জেরেই এই খুন। অবৈধ সীসা লাউঞ্জ বন্ধে অভিযান চলছে। শাহাদাত নিশাদের প্রতিবেদন। ঢাকার বনানীর অভিজাত সীসা লাউঞ্জে সিট নিয়ে সামান্য বিবাদের জেরে হয় রক্তাক্ত হত্যাকাণ্ড। সীসা লাউঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব শেষমেশ কেড়ে নিল রাহাত হোসেন রাব্বির জীবন। 14 আগস্ট ভোরে বনানীর 360 সীসাবারে রাহাতকে ছুরিকাঘাত করে হত্যার পর ঘটনাস্থল ছাড়ে ঘাতকরা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় বনানী থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। পরে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় হত্যাকারীদের, যাদের মধ্যে হামজা ও মুন্নাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে যা সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে আসামি শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি হামজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ঘটনার সাথে জড়িত অন্য আসামি মুন্না তার আশেপাশে অবস্থান করছে। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় আধিপত্যকে কেন্দ্র করেই এমন হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই পলাতক সীসাবারের মালিক ইব্রাহিম, তাকেও ধরতে কাজ করছে তারা। ভিকটিম রাহাতের সাথে আসামিদ্বয়ের দীর্ঘদিন যাবৎ বনানী সীসা লাউঞ্জে আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। অবৈধ সীসাবার বন্ধে কাজ করছেন বলেও জানান র্যাবের কর্মকর্তা। এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এই ওয়ার্ডে যতগুলো অবৈধ লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাআল্লাহ এইসবের ভিত্তিতে অভিযানে যাব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্মকর্তাদের 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটির নেতারা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের একই পদে থেকে অবসর নিতে হয় বলে জানান তারা। তাদের পদোন্নতি না দিলে মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং এবং প্রশাসনিক কাজ স্থবির হয়ে যাবে দাবি করেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা / থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের
গ্রেড 10ম হতে 9ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। এই দাবিটুকু মেনে নেওয়া হয়, আমরা হয়তো বা পেশাগত ক্ষেত্রে উদ্দীপনা পাবো, নতুনভাবে একটা আমাদের কাজের স্পিরিটও বাড়বে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শুকানি সীমান্ত এলাকায় নদী থেকে মানিক হোসেন নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়ন সীমান্তের করতোয়া শাও নদীর মিলনস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে 18 থেকে 20 জনের একটি দল ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ এর ধাওয়ায় 4 জন নিখোঁজ হয়। নিহত মানিকের মাথায় গুলির চিহ্ন রয়েছে। এছাড়া শুকানি সীমান্তে পতাকা বৈঠক করে এক ব্যক্তিকে ফেরত দিয়েছে বিএসএফ।